কতটুক জায়গার মধ্যে এই নামা কতটুক ফালছিলেন খেসারি এই সাঁকুটা দিয়ে মানে যাওয়াটা অনেক রিস্ক, আপনার বাস টাস তেমন একটা বান চান নাই। এ যেন সৌন্দর্যে ভরা কিশোরগঞ্জ হাওরের বুকে, ছোট নদী এবং আগাছার ভিতর কৃষকের ফসল ফলানো। ছোট ছোট নদীর মধ্যেও কৃষকরা যেভাবে মাছ ধরে এবং তাদের জীবনযাপন তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। এই নদীতে দেখলাম একজন কৃষক মানে বিভিন্ন ধরনের খাবার এক জায়গার মধ্যে দিয়া তারপরে 3 ঘন্টা পর একটা খেয়াও দেয়, এই জাফিরাল দেয়। তারপরে তো দেখতে আছেন কত পরিমাণ মাছ একটা জাফির মাধ্যমেই তারা উঠাইছে। হাওরের মধ্যে এইগুলি কি গাছ বলে, সবগুলি আপনার আগাছা। এই হাওরের মধ্যে আপনার কিছু একটা আমার চওড়া বা সরের মতো একটু থাকে না, বা কান্দার মতো, কান্দা বলি আমরা যেটা কি। তো এইসব অঞ্চলে কিন্তু আপনার এইসব জায়গায় যে দেখেন আগাছালা বা কাটা কাটা কি একটা ফলের মতো হয়, এগুলি কিন্তু পুরোটা এরিয়ায় কিন্তু তারা দখলে নিয়ে নিছে। এই জায়গার মতো ধান চাষ করার মতো কোনো সিস্টেম নাই, এর ফাঁসে এলাকা তারা কিন্তু ধান চাষ করতেছে। তো এই যে ধানগুলি দেখতেছেন, এটি হয়তো আপনার কিছুদিন পরেই আপনার ধান যারা দিয়ে তা কিন্তু বেরিয়ে যাবে, বা কিছু সংখ্যক ধান কিন্তু বেরিয়ে গেছে। এই যে ধানগুলি তারা কৃষকরা অনেক স্বপ্নে কিন্তু ফলায়, অনেক আশা নিয়ে ফলায়, যেন বছর শেষে বা 6 মাস শেষে তারা যেন ভালো একটা ফলন ফলাতে পারে কৃষকরা। তো সেই সুবাদে এই ধানগুলি কিন্তু কিছুদিন পর আপনার পুরোপুরিভাবে বেরিয়ে হয়ে যাবে। আর বৈশাখের আগে বা বৈশাখের মুহূর্তে কিন্তু ধুমধাম তারা কিন্তু আপনার অনেক খুশিতে আনন্দেতে কিন্তু তারা ধানগুলি তারা কেটে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই সিস্টেম করবে। তো এই যে আপনার তাদের স্বপ্নগুলি, তাদের স্বপ্নের এই সোনার ফসল কৃষকের এই হাওরের বুকে তারা কিন্তু এভাবেই ফলায়। ছোটো একটি আইল, এই সরু একটি আইল দিয়ে হাঁটতেছি, মানে ফা যে কই ফেলতেছে আমি নিজেও চোখে দেখতেছি না, বা গাছের উপর দিয়ে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। কিন্তু একদম চিকন একটি সরু আইল, হ্যাঁ, কিন্তু ফা ফালে না, খুব কঠিন। একবার যদি আপনার 1 সেকেন্ড একটু 19-20 হয়, আপনার ডাইরেক্ট ক্ষেতের ভিতর বা কাদার ভিতরে ফাও কিন্তু ডুবে যাইব গা। এই হাওরের মধ্যেও যে আপনার সরু একটা বিশাল বড় একটা খাল আছে বা ছোট্ট একটি শাখা নদী আছে, এটা আমার জানা ছিল না। যে কারণে আমি এই যে এই আগাছার উপর দিয়ে কিন্তু হাঁটার করতেছি, প্রায় 2 কিলোমিটার রাস্তা আমার হেঁটে যাওয়া লাগতেছে এই সরু খালটা ফাড়ি দেওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাই কিনা। তো সেই ক্ষেত্রে এই যে সামনে দেখা যায় অনেক দূর এখানে একটা বাঁশের সাঁকু পাইছি, এর পিছনে কিন্তু আমি 2 কিলোমিটার রাস্তা কিন্তু হাইটে আসছি। আর এই যে বনটা দেখতেছেন, এই বন ফাঁতারে কিন্তু আমি আসছিলাম, কিন্তু এই জায়গার মধ্যে যে আমি একটা শুরু একটা খাল পাবো এটা আমার জানা ছিল না। যে কারণে আমার আজকে এই ভোগান্তিটা ভুগতেছি, বা এই যে আগাছার উপর দিয়ে কিন্তু হাঁটতেছি। এমন জায়গা আছে আপনার রাস্তা নাই, কোমর সমতুল্য আগাছায়, এর উপর দিয়ে সাপ বিচ্ছু কি আছে কিনা তাও জানা নাই। এর উপর দিয়ে কিন্তু আপনার পা ফেলে আসতে হয়, এতটাই সারভাইভ করে কিন্তু আসতে হয়েছে আমার। তো হাওড়ে যারা আসবেন তারা অবশ্যই রাস্তা, মেন রাস্তা বা হাওড়ের অঞ্চলের যে এই প্রাকৃতিক মাটির রাস্তা, মানুষের চলাচলের যে রাস্তা, এই রাস্তা ছাড়া কেউ অন্য কোনো মানে হাওড়ের মধ্যে দিয়ে কোনো চলাচল ফেরা করবেন না। কোন দিক দিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, মানে একদম শুরু আইল দিয়ে আমার কিন্তু যাওয়া লাগবে। এই যে এদিকে নামতেছি, এই আইলটা যদি আমি নামি, এটা কিন্তু অনেক সার্ভাইভ করে কিন্তু যাইতে হবে। অবশেষে সেই বাঁশের সাঁকুটা ফেললাম আমি রাস্তা পারাপারের জন্য। আর এই সাঁকুটাতে পারাপারের জন্য কতখানি যে আমার উপকার করেছি, ওই যে শাখা নদীটা আমি প্রায় মনে 1.5-2 কিলোমিটার রাস্তা আমি কিন্তু এই নদীর ফাড় দিয়ে কিন্তু হেঁটে আসছি, বন ফাড়ি দেওয়ার পরে দিয়ে অবশেষে এই সাঁকুটা পাইলাম। এই সাঁকু দিয়ে কিন্তু আমার এই খালটা পার হইতে হইব। তো আমার মতো ভুল দেখেন এই হাওড়ের অঞ্চলে যারা আসেন তারা এইভাবে করেন না, বা গোয়েন হাওড়ে যারা ভ্রমণ করেন বা যাতায়াত করেন, এই সাঁকুটা দিয়ে মানে যাওয়াটা অনেক রিস্ক, আপনার বাস টাস তেমন একটা বান চান নাই, যাওয়ার মতো সুবিধা না। মানে খুবই যারা হঠাৎ এসব এই বাসের সাঁকু দিয়ে চলাফেরা করে অভ্যস্ত নাই, তাদের জন্য আসলে খুবই ভয়াবহ অবস্থা হবে এসব সাঁকু ফাড়ি দেওয়ার সময়। যদি একবার আপনার এই ফাড়া পিছলে জায়গা, বা আপনার দৌড়ার ক্ষেত্রে হাঁটার ক্ষেত্রে এই যে বাসে আপনার লিট করে লাড়াচাড়া করে যদি পিছলে যায়, দাম করে কিন্তু আপনি এই পানির মধ্যে পড়ে যাবেন। এতটাই রিস্কের কিন্তু এদিক দিয়ে পাড়ি দেওয়া। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার এই সাঁকুটা কিন্তু ফাড়ি দিতে পারলাম।
আপনাদের দোয়ায়। আর এই 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 যে এই 2 কিলোমিটার ফাড়ি দিয়ে কিন্তু অবশেষে আমি একটি নির্দিষ্ট জায়গায় বা পৌঁছিলাম। কিটা ডাইল কই চাচা? কেশারি। তো ওই যে আমার চাচা উনি আপনার যা এই 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 খান্দাটার মধ্যে আপনার এই যে আগাছা দেখেন পুরোটাই কিন্তু আগাছায় অবস্থিত। আর এটার ভিতরে কিন্তু সে কিন্তু ফসিল ফসাইছে, ফলিয়েছে। তার জন্য অবশ্যই আপনার বা এই লোকটাকে কৃতজ্ঞতা জানানো দরকার। কারণ এইসব এই জায়গার মধ্যে অকিছু ফুরে থাকে বা হাওরের মধ্যে বা কান্দা কুন্দা এসব অকিছু আগাছা কিন্তু পড়ে যায়। কেউ এটাকে রোপণ করতে পারে না বা চাষাবাদের মতো উপযোগী করার মতো তারা কিন্তু করতে পারে না, যেটা কিনা এই মুরব্বী এই চাষার ক্ষেত্রে উপকৃত করছে। কতটুক জায়গার মধ্যে এই নামা কতটুক ফালছিলেন খেসারি? মন দুয়েক হবে। তো এই যে দেখেন মন দুয়েক হবে পুরোটা এলো কিন্তু সে কিন্তু ফালছে। আবার এর ভিতরে আপনার মাসকলাইও আছে। আর এই যে ওগুলি টিলা এই যে বস্তার বন্দি বা তিফাল দিয়ে ঘুরে কিন্তু তারা সে কিন্তু ধুয়ে রাখছে এটার ভিতরেই। তো আসলে কিন্তু আমি দেখি হতবাক যে এই পুরো একটা আগাছাযুক্ত কান্দার মধ্যে সেই যে কিভাবে ফসল ফসাইছে, তাও আবার দুইটা ফসলের মতো, এক আপনার কেশারি পাশাপাশি আবার কালায়ও কিন্তু সে ফুলিয়েছে এই কান্দাটার মধ্যে। আসলে আমি দেখে মুগ্ধ। এই যে দেখেন কত পরিমাণ আপনার উঁচু গাছ, এক একটা গাছ আপনার প্রায় মন আপনার এক হাতের চেয়ে তারও বেশি। এই যে প্রাকৃতিক একটা গাছ, এই গাছের মাঝে কিন্তু আপনার শক্তিশালী বেশি বা গরুকে খাওয়াইলে এই গাছের কিন্তু মূল্য অনেক বেশি হয়ে যায়। আমার বাসা হইল গা বাড়ি হইল গা রোহা রৌয়া নৌতপুর ইউনিয়ন। নমতপুরি এনাম কতদিন যাবত থাকেন? এই নো আমরা বাপ দাদার আমল থেকে আমল থেকে মানে জিরাতি হিসাবে, জিরাতি হিসাবে না কাজ করেন? জিরাতি আমার নিজের বাপের সম্পদ, আমি ঠিক নিজে আছে। পেট করি। কতটুক জমি আপনাদের এখানে? 50 কাঠা। 50 কাঠা। কিছুদিন পরে তো দেওয়া লাগে যাবে গা বা ধান ধান কাটার মতো সিস্টেম হয়ে যাবে গা। এই তো ঠিক আছে। তো উনার আপনার এই হাওরের মধ্যে কিন্তু তাদের বাপের বা নিজস্ব জমি আছে আপনার 50 কাঠার মতো এই যে হাওড় অঞ্চলের মধ্যে। আর সেটার জন্য কিন্তু সে এখানে থাকে।